আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ঘুরে যাচ্ছ। আমি জুনায়েদুল হোসেন আকন্দ, সহকারী শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞান বইয়ের 12তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন নিয়ে। আজ আমরা পড়ব ক্রোমোজোমের গঠন এবং ডিএনএ গঠন। আমরা বোর্ডে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। তোমরা হয়তোবা এই বিষয়গুলো দেখে ঘাবড়ে যাবে। আসলে বিষয়গুলো মানে জাস্ট দেখানোর জন্য তোমাদের কাছে নিয়ে আসা, আর কিছু না। এই এতগুলো বিষয় তোমাদের মনে রাখতে হবে না, শুধু দেখবে এবং বইয়ের সাথে মিলাবে। বইয়ের যে কথাগুলো আছে সেগুলো ভিডিওগুলো করার জন্যই আজ এই কেমিক্যাল স্ট্রাকচারগুলো নিয়ে আসা। একটু মনোযোগ দিবে। এই চ্যাপ্টারটি প্রতি অনেক স্টুডেন্টের ভীতি থাকায় আজকে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারগুলোকে যেন ভালোভাবে অনুধাবন করতে পারো। আমি আশা করি ভালোভাবে অনুধাবন করতে পারলেই তোমরা এই চ্যাপ্টারটি অন্তত ভালোভাবে বুঝবে এবং ডিএনএ স্ট্রাকচার এটা ভালোভাবে বুঝবে। চলো আমরা শুরু করি প্রথমেই ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোম কি? আমরা জানি প্রত্যেকটি কোষের নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। মানব দেহের প্রতিটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46 অর্থাৎ 46টি। এছাড়া জনন কোষে মিওসিস প্রক্রিয়ায় এর ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় 23টি। এখন এই ক্রোমোজোম কি এবং ক্রোমোজোমের গঠনটা একটু আমরা দেখে নিই। এটা খুবই সংক্ষিপ্তভাবে আমরা দেখব। ক্রোমোজোম হলো জীবের বংশগতির ধারক ও বাহক। এটা একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সে ধারণ করে এবং বহন করে এক বংশধর থেকে অন্য বংশধরে স্থানান্তর করে নিয়ে যায়। দেখি আমরা একটু ক্রোমোজোমের স্ট্রাকচারটি। এটা হলো, দেখা যাচ্ছে যে এখানে হলো একটি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই একটা লম্বা বাহু আর একটা খাটো বাহু, মাঝখানে একটি সংকুচিত অঞ্চল দেখা যাচ্ছে। এটাকে বলা হয় প্রাইমারি কুঞ্চন, আর এটাকেও আরেক কথায় বলা যায় সেন্ট্রোমিয়ার। তোমরা নিশ্চয়ই জানো সেন্ট্রোমিয়ারটা কি, তোমরা সেন্ট্রোমিয়ার পড়েছো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে কোষের স্ট্রাকচারে। তোমরা সেন্ট্রোমিয়ার অংশটি দেখেছো কি, সেন্ট্রোমিয়ারটা কি। তারপরে এটা হলো একটা আর্ম বা বাহু, এটা হলো ক্ষুদ্র বাহু, এটা হলো বড় বাহু, যদি সেন্ট্রোমিয়ার এক পাশে থাকে। তারপরে এইটা হলো একটা হলো সেকেন্ডারি কুঞ্চন অর্থাৎ গৌণ কুঞ্চন, আর এখানে সেট, এটাকে সেট বা স্যাটেলাইট বলা হয়। ক্রোমোজোমের অভ্যন্তরে থাকে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারটাই মূলত হলো ডিএনএ। এছাড়া ক্রোমোজোমের মাঝে অন্যান্য প্রোটিন জাতীয় পদার্থ থাকে, আমরা যেগুলো ডট ডট দিয়ে বুঝিয়েছি। এগুলো বিভিন্ন প্রোটিন জাতীয় লিপিড জাতীয় পদার্থ। এখন আমরা এই ক্রোমাটিনটাই হলো মেইনলি ডিএনএ। এই ডিএনএটা তোমরা দেখছো পেঁচানো সিঁড়ির মতো একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি প্রথম আবিষ্কার করেন 1953 সালে ওয়াটসন এন্ড পিক প্রথম এই স্ট্রাকচারটি ডবল হেলিক্স, মানে দুইটা হেলিক্স, একটা হেলিক্স, দুইটা পেঁচানো সূত্র আবিষ্কার করেন। এই পেঁচানো সূত্রগুলো বলা হয়, তোমাদের বইয়ে লেখা আছে, ডিএনএ হলো পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। আবার বলছি, ডিএনএ হলো পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। এখন একটা কথা হলো পলি আর একটা হলো নিউক্লিওটাইড। যদি আমরা এদিকে লক্ষ্য করি যে এখানে যদি আমরা পলি লাগিয়ে দিই তাহলে পলিনিউক্লিওটাইড হয়। এখন তোমাকে বুঝতে হবে নিউক্লিওটাইড কি।
আর পলি হলো বহু। বহু নিউক্লিওটাইড যখন পেঁচানো সিঁড়ির মতো আকৃতি ধারণ করে তখন সেটাকে বলা হয় পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। এখন নিউক্লিওটাইড কি সেটা আমরা বুঝবো। দেখি একটি নিউক্লিওটাইডের মাঝে অর্থাৎ একটি ডিএনএ এর নিউক্লিওটাইডের মাঝে 3টি উপাদান থাকে। আমি আবার বলছি, একটি ডিএনএ এর এই যে সূত্রটা, এই সুতাটার গঠনটার মধ্যে এখানে প্রত্যেকটা 3টি উপাদান থাকবে। এটা হলো তার অক্ষ, আর মাঝখানেরটা হলো এই সুতাগুলো হলো তার অক্ষ। এই অক্ষের মাঝে থাকবে কি রাইবোজ সুগার। এই অক্ষের মাঝে থাকবে কি রাইবোজ সুগার। এখন ডিএনএ এর স্ট্রাকচার যখন আমরা দেখব তখন সেখানে দেখতে পাই ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনের যদি অক্সিজেন হাইড্রোক্সিল গ্রুপের অক্সিজেন যদি অনুপস্থিত থাকে তখন এর নাম রাইবোজ সুগার না হয়ে যায় ডিঅক্সি। ডিঅক্সি মানে অক্সিজেন অনুপস্থিত, ডি মানে নাই, আর অক্সি মানে হলো অক্সিজেন। অক্সিজেন এর অনুপস্থিতির জন্য এটার নাম হয়ে যায় ডিঅক্সি। আমি আবার বলছি যে এই অক্ষের মাঝে থাকে কে রাইবোজ সুগার, আর থাকে এক পাশে থাকে ফসফরিক অ্যাসিড, আর থাকে নাইট্রোজেন বেস। এইগুলোকে বলা হয় একসাথে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, বেস মানে হলো ক্ষার। এই নাইট্রোজেন বেস 4 ধরনের হয়ে থাকে। একটি হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আমি আবার বলছি, নাইট্রোজেন বেস 4 ধরনের, তোমরা শিখে নাও। এটা সংক্ষেপে যদি তুমি শিখো এ টি জি সি, এ ফর অ্যাডিনিন, টি ফর থাইমিন, জি ফর গুয়ানিন, সি ফর সাইটোসিন। আমি আবার বলছি এটিজিসি, এটিজিসি, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা 2টা গ্রুপ এখানে। এই যে স্ট্রাকচারটা, প্রথম যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেই স্ট্রাকচারটার নাম হলো কি অ্যাডিনিন, আর এই স্ট্রাকচারটা হলো গুয়ানিন। দেখা যাচ্ছে যে 2টার মাঝে রিং আছে, 2টি যৌগের মাঝে রিং 2টি করে, অর্থাৎ এ একটি রিং, এ একটি রিং, অর্থাৎ 2 রিং বিশিষ্ট। অর্থাৎ অ্যাডিনিন কয় রিং বিশিষ্ট? 2 রিং বিশিষ্ট। অপরদিকে গুয়ানিন এবং গুয়ানিনেও 2 রিং বিশিষ্ট। এখন এই 2 রিং বিশিষ্ট হওয়ায় এদের একটি নামকরণ করা হয়, নাম হয় পিউরিন। আমি বলছি যে অ্যাডিনিন, গুয়ানিন হলো 2 রিং বিশিষ্ট একটি যৌগ। এখানে এই জন্য নতুন একটি নামকরণ করা হয় পিউরিন। তাহলে পিউরিন কি দ্বারা গঠিত? পিউরিন হলো অ্যাডিনিন এবং গুয়ানিন দ্বারা গঠিত, অর্থাৎ এ জি মিন্স পিউরিন। আর অপর দিকে দেখো, এই একটা গঠন এঁকেছি, এই একটা গঠন এঁকেছি। এটা হলো সাইটোসিন, এটা হলো থাইমিন। সাইটোসিন এবং থাইমিন এগুলো 1 রিং বিশিষ্ট। এই জন্য সাইটোসিন এবং টিসি কে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন কিভাবে মনে রাখবে? এটা মনে রাখার আমার শ্রদ্ধেয় স্যারকে আবার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। উনি আমাদেরকে শিখিয়েছেন যে টিসি একটা বড় কাজ, মানে টিসি দিয়ে দেওয়া একটা বড় কাজ। এই বড় কাজ, এই বানানটাও পাইরিমিডিন, তো বড় বানানটা। এই জন্য এটা টিসি যেহেতু বড় কাজ, এটা তাহলে এটা কি হয়, বড় কোনটা হয়? পাইরিমিডিন। পিউরিনের চেয়ে পাইরিমিডিন এখানে লেটার সংখ্যা বেশি। এই জন্য টিসি যেহেতু বড় কাজ, তাহলে পাইরিমিডিনও বড় কাজ। এগুলো আমাদের স্যাররা মনে রাখার সুবিধার্থে বলতেন যে টিসি যেহেতু একটা বড় কাজ, তাহলে এই টিসিটার নাম হলো কি পাইরিমিডিন। অর্থাৎ থাইমিন এবং সাইটোসিন কে একত্রে বলা হয় পাইরিমিডিন, আর অ্যাডিনিন এবং গুয়ানিনকে একত্রে বলা হয় পিউরিন। তাহলে আমি আবার লিখছি, একটু মনে রাখো, কষ্ট করে মনে রাখো। এ এবং অর্থাৎ অ্যাডিনিন এবং গুয়ানিন কে বলা হয় কি পিউরিন।
আর টি এবং সি কে বলা হয় পাইরিমিডিন। তাহলে কি আমরা শিখলাম? এ এবং জি অর্থাৎ অ্যাডিনিন এবং গুয়ানিন যে বেস, এই দুটোকে বলা হয় পিউরিন। এরা কয় রিং বিশিষ্ট? 2 রিং বিশিষ্ট। আবার থায়ামিন এবং সাইটোসিন এরা হলো 1 রিং বিশিষ্ট, এদেরকে বলা হয় পাইরিমিডিন। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। এখন আমরা দেখি যে নিউক্লিওটাইডটা কি। নিউক্লিওটাইডটা হলো, দেখো এইটা এখানে একটা দেখা যাচ্ছে যে রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, অক্সিজেন নেই 2 নম্বর কার্বনে। এইদিকে আছে ফসফরিক অ্যাসিড, আর অপর দিকে আছে, আমি লিখে রাখছি এ। এইখানে এর পরিবর্তে জিও বসতে পারে, সিও বসতে পারে, টিও বসতে পারে। অর্থাৎ যে কোনো নিউক্লিওটাইড, যে কোনো নাইট্রোজেন বেস এ অর জি অর সি অর টি, অর্থাৎ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের যে কোনো একটি এখানে বসতে পারে, তখন এর নাম হয় নিউক্লিওটাইড। তাহলে আমরা শিখলাম নিউক্লিওটাইড কাকে বলে। যখন একটি রাইবোজ সুগারের সাথে একটি নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডগুলো দেখা যাচ্ছে যে রাইবোজ সুগারের এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2, 3, 4, 5। 1 নাম্বার কার্বনের সাথে সবসময় নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকে। আমি আবার বলি, রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, আর 5 নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। কখনো 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হতে পারে, কখনো 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হতে পারে। আমরা যখন এর গঠনটুকু দেখব, তখন আমরা সেই বিষয়ে আরো ধারণা পাবো, স্পষ্ট ধারণা পাবো। চলো আমরা এখন ডিএনএ স্ট্রাকচার, যে তোমাদের বইয়ে যে কথাগুলো লেখা আছে, সন্নিবেশন করা আছে, সেইভাবে আমরা একটু এগিয়ে যাই। তাহলে আমরা জানি যে ডিএনএ হলো একটি পলিনিউক্লিওটাইডের সূত্রাকার গঠন। এখন আমরা আরেকটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রকৃত কোষের ডিএনএ হলো ডবল হেলিক্স এবং সূত্রাকার, আর আদি কোষের ডিএনএ হলো সার্কুলার, অর্থাৎ কি পেঁচানো, কয়েলাকৃতি। অর্থাৎ আদি কোষের ডিএনএ যখন আঁকি, তখন আমি এখানে কয়েলাকৃতি দেখতে পাচ্ছি। যেমন আদি কোষ, আমরা ব্যাকটেরিয়া ডিএনএটা যখন এঁকেছি দ্বিতীয় চ্যাপ্টারে, তখন আমরা এরকম একটা কয়েলের মতো, অর্থাৎ পেঁচানো, গোলাকার, সার্কুলার একটি ডিএনএ এঁকেছি। অপরদিকে যখন প্রকৃত কোষ, প্রোটিস্টা গ্রুপ থেকে প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমিলিয়া, প্ল্যান্টি ইত্যাদি যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর সবগুলো কোষের মধ্যে ডিএনএ থাকে কি পেঁচানো সিঁড়ির মতো। আমরা মানব দেহের ডিএনএ এতে পেঁচানো সিঁড়ির মতো আমরা দেখতে পাই। এই হলো পেঁচানো সিঁড়ির মতো। তাহলে ডিএনএ হলো পলিনিউক্লিওটাইডের সূত্রাকার পেঁচানো গঠন। এই পেজটা হবে সবসময় রাইট হ্যান্ডেড, অর্থাৎ ডান আবর্ত, ডান দিকে আবর্তন করবে। পেজটা কোন দিকে আবর্তন করবে? ডান দিকে আবর্তন করে প্রত্যেকটা হেলিক্স সমদূরত্ব বজায় রেখে ঘুরবে। এখন এই প্রত্যেকটা পেজের মাঝে কি থাকে? অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আমরা এখানে ধরে নিই, তাহলে এই একটা পেজ, অথবা এখান থেকে এই একটা হলো একটা পেজ। এইখানে প্রত্যেকটা পেজের মাঝে সংখ্যা, নিউক্লিওটাইডের সংখ্যা থাকবে 10টি। কতটি নিউক্লিওটাইড থাকবে? 10টি। তাহলে আমরা আবার দেখি যে নিউক্লিওটাইডের ডিএনএ এর প্রতিটি পেজের মাঝে নিউক্লিওটাইডের সংখ্যা হলো 10। আর এই নিউক্লিওটাইডগুলো কি কি আমরা একটু দেখি এই স্ট্রাকচারে। এটা হলো রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এটা হলো ফসফরিক অ্যাসিড। দেখো, খেয়াল করে দেখো, ফসফরিক অ্যাসিডটা কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে? 5 নম্বর কার্বনের সূত্রের সাথে যুক্ত আছে, 5 নম্বর কার্বনের সাথে। সেই হিসাবে এটাকে বলা হয় 5, একটা এরকম চিহ্ন দেওয়া থাকে, তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে থাকবে 5 প্রাইম, এই চিহ্নটাকে বলা হয়
5 প্রাইম, প্রাইম বানানটা লিখে দিচ্ছি, এইটা হলো প্রাইম, তাহলে 5 প্রাইম। অপরদিকে দেখো এটা শেষ প্রান্তটা কোন দিকে শেষ হয়েছে, দেখো 3 নাম্বার কার্বনে, এইখানে কার্বন হলো 3 প্রাইম, তাহলে এই সূত্রটা 5 প্রাইম থেকে শুরু হয়ে 3 প্রাইমে শেষ হয়েছে। অপরদিকে এইখানে রাইবোজ সুগারটা, এখানে রাইবোজ সুগারটা দেখো উল্টো প্রকৃতির, এই রাইবোজ সুগারটা উল্টো প্রকৃতির, এবং এখানে ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়েছে 3 নাম্বার কার্বনে, অর্থাৎ 3 প্রাইম থেকে শুরু হয়েছে, অপরদিকে 5 এ গিয়ে শেষ হয়েছে। তাহলে প্রত্যেকটা দুইটা সূত্র পরস্পর, একটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, একটা উল্টো ডিরেকশনে এরা সজ্জিত থাকে। এখন আমরা দেখি রাইবোজ সুগারের 5 নম্বর কার্বনে আছে ফসফরিক অ্যাসিড, অপরদিকে 1 নম্বর কার্বনের সাথে আছে সাইটোসিন, এই স্ট্রাকচারটা হলো সাইটোসিন। অপরদিকে এই রাইবোজ সুগারের 3 নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, অপরদিকে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে গুয়ানিন। আমরা গুয়ানিন সাইটোসিনের আগে স্ট্রাকচার দেখেছি, এই গুয়ানিন যুক্ত আছে। অপরদিকে দেখো সাইটোসিন এবং গুয়ানিন, আবার বলছি সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ড, দেখো এইখানে একটা হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়েছে, এইখানে একটা হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়েছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে, অপরদিকে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে, এই 3টা হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা শিখলাম এখানে যে অল টাইম মনে রাখবে যে সাইটোসিনের সাথে গুয়ানিনের 3টা হাইড্রোজেন বন্ড থাকে, অথবা গুয়ানিনের সাথে সাইটোসিনের 3টা হাইড্রোজেন বন্ড থাকে। একই কথা, গুয়ানিনের সাথে সাইটোসিনের কয়টি হাইড্রোজেন বন্ড থাকে, 3টি হাইড্রোজেন বন্ড থাকে। অপরদিকে থায়ামিনের সাথে অ্যাডিনিনের 2টি হাইড্রোজেন বন্ড থাকে। দেখি আমরা অল টাইম পিউরিনের সাথে পাইরিমিডিনের সাথে পিউরিন বন্ধন গঠন করি, সেই হিসাবে জি এর সাথে হাইড্রোজেন বন্ডের সংখ্যা থাকবে 3টি, এবং টি এর সাথে এ এর হাইড্রোজেন বন্ধন সংখ্যা থাকবে 2টি। অর্থাৎ একটি পিউরিন আর একটি পাইরিমিডিনের সাথে অল টাইম বন্ধন গঠন করে। পিউরিন অ্যাডিনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন অল টাইম যুক্ত থাকে। গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত থাকে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং থায়ামিনের সাথে অ্যাডিনিনের যুক্ত থাকে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা। এই ক্ষেত্রে এ টি হতে পারে অথবা সি জিও হতে পারে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা দেখি, দেখো এই স্ট্রাকচারটাতে এইটা আছে অ্যাডিনিন আর এটা আছে থায়ামিন। তাহলে এইটা যদি অ্যাডিনিন এবং থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে আমরা শিখলাম যে গুয়ানিনের সাথে সাইটোসিনের কয়টি বন্ধন থাকে, 3টি বন্ধন থাকে, এবং অ্যাডিনিনের সাথে থায়ামিনের কয়টি বন্ধন থাকে, 2টি বন্ধন থাকে। এটা মনে রাখতে হবে, এটা তোমাদের বইয়ে আছে যে কার কার সাথে কার বন্ধন হয়। অল টাইম পিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধন হয়, পিউরিনের মধ্যে জি এর সাথে সি এর 3টি হাইড্রোজেন বন্ধন থাকে, এবং থায়ামিনের সাথে অ্যাডিনিনের 2টি হাইড্রোজেন বন্ধন থাকে। আমরা এখানে বন্ধনগুলো দেখিয়ে দিয়েছি, তোমাদের এইগুলোর স্ট্রাকচার মনে রাখতে হবে না, শুধু দেখো কিভাবে হাইড্রোজেন বন্ধনগুলো থাকে, এটা দেখানোর জন্য তোমার এই স্ট্রাকচারটা নিয়ে আসা। অপরদিকে অ্যাডিনিনের সাথে থায়ামিনের 2টি হাইড্রোজেন বন্ধন। এখন খেয়াল করে দেখো আরেকটা বিষয় তোমাদের দিচ্ছি, দেখো এখান থেকে এটার দূরত্ব 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিওটাইড, অর্থাৎ এই একটা নিউক্লিওটাইড তৈরি হয়েছে, এই একটা নিউক্লিওটাইড তৈরি হয়েছে, আর এই একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড থেকে এই নিউক্লিওটাইডের দূরত্ব অল টাইম 20 অ্যাংস্ট্রম। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 1 × 10⁻10। তাহলে এই 20 অ্যাংস্ট্রম সবসময় বজায় থাকে, কারণ কি এটা হলো অল টাইম, যেহেতু পিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধন হয়, তাই এটা সমদূরত্ব বজায় রাখে, অর্থাৎ এদের ব্যাস অল টাইম 20 অ্যাংস্ট্রম হয়। ডিএনএ এর যে 2টি পেজের মধ্যে ব্যাস কত অ্যাংস্ট্রম হবে, 20 অ্যাংস্ট্রম হবে ব্যাস, আমি বলছি প্রস্থে ব্যাস, সেটা যেহেতু এটা সার্কুলার
পেঁচানো সিঁড়ির মতো, তাই একটা পেঁচানো যেহেতু হবে এটার ব্যাস শব্দটা আসবে, তাহলে ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম ব্যাস। এখন নেক্সট আরেকটা বিষয় দেখি যে এই একটা নিউক্লিওটাইড আর এই একটা নিউক্লিওটাইড পাশাপাশি উপর নিচ, একটা হলো পাশাপাশি আর একটা হলো উপর নিচ। উপর নিচ অথবা এটাকেও পাশাপাশি বলা হয়। উপর নিচের প্রত্যেকটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হয়, নিউক্লিওটাইডের মধ্যবর্তী স্থান হয় 3.4 অ্যাংস্ট্রম। তাহলে তোমরা একটু বলো তো যে প্রত্যেকটা পেজের মাঝে কয়টি নিউক্লিওটাইড থেকে আমরা শিখেছিলাম? প্রত্যেকটা পেজের মাঝে 10টি নিউক্লিওটাইড থাকে। তাহলে একটা পেজের এটার সাথে যদি আমরা 10 গুণ করি 3.4, তখন অ্যাংস্ট্রম যদি গুণ করি তাহলে এটা কত হয়? 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ ডিএনএ এর একটি পেজের মাঝে কত অ্যাংস্ট্রম থাকে? 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম দূরত্ব থাকে। এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে যে ডিএনএ এর প্রতিটি পেজের দৈর্ঘ্য কত। ডিএনএ এর প্রতি উত্তর আসবে ডিএনএ এর প্রতিটি পেজের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। আর প্রত্যেকটি নিউক্লিওটাইড উপর নিচে দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। আর আরেকটা বিষয় তোমাদের বইয়ে আছে যে একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইডের পাশাপাশি ব্যাস কত, অর্থাৎ একটি সূত্র থেকে আরেকটি সূত্রের পাশাপাশি ব্যাস কত, অর্থাৎ এই জায়গাটা কত? এই জায়গাটা হলো 20 অ্যাংস্ট্রম আর উপর নিচ হলো 34 অ্যাংস্ট্রম। একটা পেজ 34 অ্যাংস্ট্রম। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে পেজ কেন তৈরি হয়? একটা জিনিস লক্ষ্য করো, পেজটা কেন তৈরি হয়? ডিএনএ তো এভাবে নিচে নিচেও হতে পারতো, এটা সোজা হতে পারতো, তাহলে পেজটা কেন তৈরি হয়? আমরা একটু দেখি, এইখানে যে রাইবোজ-সুগারটা এঁকেছি এটা হচ্ছে একটু সরিয়ে নিয়ে গেছি। এইখানে আনুমানিক এখানে কত ডিগ্রি সরে গেছে? 36 ডিগ্রি। 36 ডিগ্রি এখানে সরিয়ে নেওয়া হয়েছে। এইভাবেই থাকে। 36 ডিগ্রি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে 10টি নিউক্লিওটাইড যখন এখানে সেট হবে তখন 10 ইনটু 36 তার মানে হলো 360 ডিগ্রি। 10 ইনটু 36 মানে 360 ডিগ্রি। একটা 360 ডিগ্রি মানে হলো কি একটা বৃত্ত তৈরি হবে। আমরা জানি বৃত্তের কোণ হলো 360 ডিগ্রি। তাহলে এই একটা পেজ তৈরি হবে। এটা এইদিকে যেতে থাকবে আর এটা এইদিকে আসতে থাকবে। আবার বলছি, এটা এইদিকে যেতে থাকবে, আবার এই চেইনটা আসতে থাকবে এইদিকে। এখানে একটা পেজ তৈরি হবে। এখানে 10টা নিউক্লিওটাইড থাকবে, এখানে 10টা নিউক্লিওটাইড থাকবে। এই হলো ডিএনএ এর মোটামুটি গঠন। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো যে খুবই চমকপ্রদ তথ্য যে আমাদের মানব দেহের প্রতিটা কোষে যে ক্রোমোজোম সংখ্যা রয়েছে দেহকোষে, এই টোটাল মানব দেহের ক্রোমোজোম নিউক্লিওটাইডগুলো যদি একত্রে মানে পরপর সাজানো যায় তাহলে চাঁদের সাথে 8000 বার আনাগোনা করা যাবে। 8000 বার। খুব ভালো লাগে তথ্যগুলো। অর্থাৎ মানব দেহে প্রায় মানব দেহের প্রত্যেকটা কোষে 3.2 বিলিয়ন নিউক্লিওটাইড থাকে। প্রত্যেকটা কোষে 3.2 বিলিয়ন নিউক্লিওটাইড থাকে। আর এটা যদি পরপর সাজানো যায় তাহলে 8000 বার চাঁদের দূরের সাথে 8000 বার যাওয়া আসা করা যাবে। এগুলো ইংরেজি বই থেকে তথ্যগুলো নেওয়া, কত এটার রেফারেন্স আছে, তোমরা পরে যদি কারো প্রয়োজন হয় তাহলে জেনে নিতে পারো আমার কাছ থেকে, নিচে নাম্বার দেওয়া আছে। এই হলো মোটামুটি আমাদের গঠন। তোমরা মনে রাখবে যে বইয়ের যে স্ট্রাকচার রিটেন স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা এখানে মোটামুটি বলা হয়েছে। তো আজকে এই পর্যন্তই আমরা থাকবো। আমরা আগামী দিন আরএনএ এর গঠনটা বুঝবো, তারপর ডিএনএ আরএনএ এর পার্থক্য পড়ব এবং পরবর্তীতে মেন্ডেলিজম সূত্র ইত্যাদিতে চলে যাব। ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য। সবাই ঘরে থাকো, পড়াশোনা করো। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।